নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি ক্রস ফায়ার। শুভ নববর্ষ এবং আজকে পয়লা বৈশাখ, এমন একটা সময় যখন বিধানসভা নির্বাচন একদম মধ্য গগনে। সেই সময় দাঁড়িয়ে আজকের পয়লা বৈশাখকে কেন্দ্র করে আরও একবার বাঙালিয়ানা, বাঙালি সংস্কৃতি, তার আসল ধারক এবং বাহককে, তারই এটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা, সেটা সমস্ত রাজনৈতিক মহলে। কারণ আমরা দেখছি যে সে বিদ্যাসাগর মূর্তিকে ভাঙাকে কেন্দ্র করে যার সূত্রপাত হয়েছিল, তারপর গত প্রায় 2 বছরে বারবার এই বিতর্ক সামনে এসেছে যে কারা আসলে বাঙালি সংস্কৃতির ধ্বজাধারী, যারই রেশ টেনে রাজ্য রাজনীতিতে তর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে বহিরাগত বা বাহারি বিতর্ক। আর তাতে নতুন মাত্রা যোগ করলো আজকের পয়লা বৈশাখ, যেখানে সব পক্ষই বাঙালিয়ানা প্রমাণে ব্যস্ত। আর তারই মধ্যে কিন্তু যখন বাঙালিয়ানায় বাঙালি সংস্কৃতি কার তাই নিয়ে প্রতিযোগিতা চলছে, সেখানেও কুকথার সংস্কৃতি, কুকথার ফুলঝুরি, সেটা থেমে নেই। এই সব নিয়ে আজকের ক্রসফায়ার। আমাদের সঙ্গে আজকের ক্রসফায়ারে সরাসরি যারা যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে মণিকাঞ্চন পাল, কিছুক্ষণের মধ্যে আরেক বিজেপি নেতা সৌরভ শিকদার আমাদের সঙ্গে যোগ দেবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুদেষ্ণা রায় এবং কোহিনুর মজুমদার। সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন কৌস্তব চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। শুরুতে একবার দেখে নিই যে এই পয়লা বৈশাখে বাঙালিয়ানা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভোট প্রচারের শুরু থেকেই বিজেপির গায়ে বহিরাগত তকমা সেটে দিতে মরিয়া তৃণমূল। জোড়াফুলের কৌশল ভোতা করতে বাংলার মনীষীদের আঁকড়ে ধরেছে পদ্মফুল। নির্বাচনী ইস্তাহারেও গুরুত্ব দিয়েছে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর থেকে নেতাজির মতো বাংলার আইকনদের। সেই থেকেই বাংলা ও বাঙালি হয়ে উঠেছে 21 বিধানসভা ভোটের সবচেয়ে বড় ইস্যু। ভোট প্রচারেও 16 আনা বাঙালিয়ানার প্রমাণ দিতে মরিয়া রাজ্য রাজনীতির যুযুধান দুই শিবির। কাগজ না দেখে, টেলিপ্রম্পটার না দেখে যে কোনো বহিরাগত নেতা যদি 2 মিনিট বাংলায় কথা বলতে পারে, ওপেন চ্যালেঞ্জ 120 সেকেন্ডে, আর আমি চ্যালেঞ্জ করছি 1 ঘন্টা হিন্দিতে কথা বলবো কিছু না দেখে। जहां तक बंगाल के कल्चर का सवाल है, वी आर ऑल इमोशनली इन्वॉल्व। बंगाल का कल्चर एक संस्कृति जिसने देश दुनिया को एक नई ताजी हवा दी। বৃহস্পতিবার নববর্ষেও বাঙালিয়ানার অস্ত্রে শান। বাংলায় টুইট করে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ভিডিও পোস্টে পরিবর্তনের ডাকও দিলেন। একটা নতুন সকালে লঘু হলো ভয়, পদ্মফুল আনবে প্রভাত নিশ্চয়। বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ বাংলায় টুইট করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, আসন্ন মঙ্গলময় উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আমার সকল বাঙালি বন্ধুদের জানাই অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি এই নতুন বছর প্রত্যেকের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি। শুভ নববর্ষ। প্রতি বছরের মতো বাংলায় টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নেত্রী লিখেছেন, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। 1428 কাটুক নিরাপদে, আনন্দে ও সুখে শান্তিতে। এই বাঙালিয়ানার মাঝেও কিন্তু ভোটে হিংসার সংস্কৃতিতে ছেদ পড়েনি, বন্ধ হয়নি কুকথার কারবার। বাঙালিয়ানার আড়ালেই বারে বারে রক্ত ঝরেছে বাংলায়। এও বাংলার আরেক সংস্কৃতি, বাংলার ভোট সংস্কৃতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সুদেষ্ণাদির কাছে শুরুতে আসবো। সুদেষ্ণাদি, তৃণমূল কংগ্রেস বারবার বিজেপিকে বিদ্ধ করে তারা বহিরাগত, তারা বাংলার কালচার বোঝে না। তৃণমূলের একের পর এক নেতা নেত্রী তারা প্রশ্ন তোলেন যে বাঙালির সংস্কৃতির তার সঙ্গে বিজেপিকে আদৌ রিলেট করা যায় কিনা। সেখানে দাঁড়িয়ে আমরা আজকে দেখলাম যে পরপর টুইট প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা বাংলায় টুইট করলেন। শুধু তাই নয়, তারা এখন যখন প্রচারে আসছেন, প্রত্যেক প্রচারেই, বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রত্যেক প্রচারেই বাংলা শব্দ থাকছে, বাংলা বাক্য থাকছে, বাংলা কোটেশন থাকছে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে যাবতীয় মনীষী, বাঙালি মনীষী, তাদের উদ্দেশ্যে স্মৃতিচারণ থাকছে, তাদের উদ্ধৃতি থাকছে। প্রথমেই সবাইকে জানাই যে শুভ নববর্ষ। শেষ হোক করোনা ও বিভাজন এই নতুন বছরে। এই যে বিজেপির কথা তুমি বললে যে ওরা এবারে টুইট, এই গত বছরে কি হয়েছিল, তার আগের বছরে কি হয়েছিল,
কিন্তু এই 2 বছরই কিন্তু বাঙালিরা এবং এখানকার যারা তারা সবাই নববর্ষ পালন করেছে। হঠাৎ করে এই ভোটের মরশুমে নানানভাবে এই যে নতুন করে বাঙালিকে করার একটা প্রচেষ্টা, এবং সেটা অপপ্রচেষ্টা। কারণ গতকালই আমি দেখলাম যে একটা উইশ হয়েছে যে বাঙালি হিন্দু নববর্ষ। এরকম তো কোনোদিন আমরা শুনিনি। এই যে বিভাজন, এটা কিন্তু এরা করে যাচ্ছে। বাংলা সংস্কৃতিতে আমরা চিরকাল জানি যে এটা হচ্ছে টোটালি মানে একেবারেই পুরোপুরি কি বলে। নাম্বার 2 যে বিষয়টা উনি তুললেন হিন্দু হ্যাঁ, তাতে কি ভারত তো একটা সেকুলার রাষ্ট্র। আমি বলছি না না এবং আমরা কিভাবে পালন করব বা কিভাবে উইশ করব সেটা তো নিশ্চয়ই বিদেশ, একটা পররাষ্ট্র, তার সঙ্গে সম্পর্কিত নয়। আমি এখানে কিভাবে না না মনিদা আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, মনিদা আমার খুব নির্দিষ্ট প্রশ্ন যে আমি কিভাবে নববর্ষকে প্রেজেন্ট করব সেটা তো নিশ্চয়ই একটা পররাষ্ট্র, তার উপর নির্ভর করবে না। বাংলাদেশ কিভাবে কোন দিন পালন করে, বা আমেরিকা কিভাবে পালন করে, বা সুইজারল্যান্ড কোন দিন কিভাবে পালন করে, ইরাক কিভাবে পালন করে, তার উপর নির্ভর করবে না। আপনাদের কথার সময় আমি কাউকে কোনো ডিস্টার্ব করিনি, আমাকে বলতে দিতে হবে। এরকম করে সত্যটাকে চেপে রাখা যাবে না। হিন্দু সাম্রাজ্য দিবস আপনাকে কে চেপে রাখবে? হিন্দুদের জন্য বিক্রমাদিত্যের যে শকাব্দ চালু করেছিলেন, করা হয়েছিল। সুদেশনা দেবী, আপনার কাছে অনুরোধ, আমার হাত জোড় নিবেদন যে দয়া করে একটু শুনুন। আপনার মত, আপনার কথা বলবেন। অন্যের মত, অন্যের কথা ব্যর্থ, কোনো গুরুত্ব নেই। এই মানসিকতা কিন্তু ঠিক নয়। আপনারা এটাই করে থাকেন, আপনারা যেটা বলবেন সেটাই ঠিক, বাকিরা সব ভুল। এই চিন্তাধারা থেকে আপনাদের বেরোতে হবে। অন্যদের চিন্তাধারা, অন্যদের কথাও আপনাদের শোনার মানসিকতা রাখতে হবে। সুদেশনা দি, আবার যদি বাঙালি আবেগ দেখি, যে অত্যন্ত আনফরচুনেট একটা ঘটনা, অত্যন্ত বিতর্কিত বটে, যে শীতলকুচি ইনসিডেন্ট, সেখানেও আমরা দেখছি যে একটা মহল থেকে সরব হওয়া হচ্ছে যে বাঙালির মৃত্যু হয়েছে, মানে এইভাবে নির্দিষ্ট। ডেফিনেটলি বাঙালি মানুষ, কিন্তু তাদের ক্ষেত্রে অর্থাৎ কেউ নিহত হচ্ছেন, সেখানে এত প্রবলভাবে বাঙালির মৃত্যু হয়েছে, এখানে এসে কেন্দ্রীয় বাহিনী বাঙালি মারছে। এর মধ্যেও রাজনৈতিক মহলের একাংশ তারা কিন্তু খুব প্রকট একটা প্রচেষ্টার হদিশ পাচ্ছে। তারা বলছে যে এটাও খুব সচেতনভাবে করা হচ্ছে। এত আনফরচুনেট একটা ঘটনা, অর্থাৎ বাঙালিয়ানা, হিন্দুত্ব, এই সমস্ত কিছুই কি আসলে নানাভাবে প্রকট করে তোলার একটা প্রয়াস থাকছে? প্রথমেই মৌপিয়াদি, আমার এবং আমার দলের পক্ষ থেকে 24 ঘন্টার সমস্ত দর্শক এবং সমস্ত ক্রিউ মেম্বার, সমস্ত অ্যাঙ্কার, সমস্ত সাংবাদিককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এবার একটা ইতিহাসকে ডিস্টর্ট করার একটা ব্যাপার থাকে সবসময় বিজেপির পক্ষ থেকে। আমি ছোট্ট করে প্রথমেই মণিবাবুর উত্তরটা আমি দিয়ে দিই এখানে। হিন্দু নববর্ষ, এই যে নববর্ষর কালচারটা, এটা কোত্থেকে এসছে, পুনরুদ্ধার কি করে হয়েছিল, আকবর করেছিল, এবং সেটা ক্রপিং, শস্য ফলানোর জন্য সুবিধা, সেই ক্যালেন্ডারটা করে আনা হয়েছিল। কারণ কি ওটা সোলার ইয়ার কাউন্ট হতো, এটা লুনার ইয়ারে, এটা সবাই জানে। এইটা নিয়ে মুসলিম বাঙালি নববর্ষ পালন করে কি করে না? পয়লা বৈশাখ পালন করে কি করে না? কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলা হয় না, পয়লা জানুয়ারিতেও সেটা বলা হয় না কখনো। কিসের এত বাধা, কিসের এত ভোটারদের দায়িত্ব? আপনাদের কিসের বাধা? আমার প্রশ্নের উত্তর দিন। মুসলিমরা হিন্দু আজকে বাঙালির নববর্ষ 15 আমার গলা আছে মনিদা, আমার গলা আছে, আমি করে কি করে না? আর বাংলাদেশে এক বছরে দুটো জিনিস আমাদের এখানে হয়েছে, দুটো ভাইরাস। বাংলাদেশে 14 এপ্রিল পয়লা বৈশাখ হবে, তারা কি বাঙালি নয়? কথা যে বাংলাদেশে যারা আমাদের আত্মীয় আছে তারা কি বাঙালি নয়? পরিষ্কার প্রশ্নের উত্তর। কোনদিন বাঙালি এটা শুনতে হয়েছিল যে হিন্দু নববর্ষ, কোনদিন কেউ শোনেনি। আপনারা শোনেননি? এই গত এক বছরে করোনা ভাইরাস আর এই বিভাজন ভাইরাস এসেছে। না, আমি আসবো কৌস্তবের কাছে এই প্রসঙ্গে আসি। কৌস্তব, একদিকে আমরা দেখছি হিন্দু নববর্ষ, অন্যদিকে আমরা দেখছি যে খুব সরাসরি একটা বাঙালি আবেগ, সেটাকে সামনে আনার প্রয়াস। যে জন্য আমি যেটা বললাম যে অত্যন্ত আনফরচুনেট একটা ইনসিডেন্ট। তার পক্ষে বিপক্ষে যে মতই থাক না কেন, এর থেকে ভয়াবহ বাস্তব কিছু হয় না যে ভোটের দিন একই দিনে চতুর্থ দফায়
পাঁচটা প্রাণ ঝরে গেছে, সেখানেও বাঙালির মৃত্যু এই প্রচারটা খুব প্রবলভাবে হচ্ছে। ডেফিনেটলি তারা বাঙালি এবং বাংলার মানুষ, কিন্তু এর আসলে কি এই সমস্ত শব্দ এবং শব্দ বন্ধের নেপথ্যে ভীষণভাবে একটা বোর্ড পলিটিক্স থাকছে না? না মৌপিয়াদি, তুমি তো ঠিকই বলেছো। দেবে যে যতক্ষণ আলোচনা হলো সেই আলোচনার মধ্যেও যে বিভাজন তৈরি হচ্ছে, আমরা প্রথম থেকেই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বলেছি যে কে তৃণমূলের সমর্থক, কে বিজেপির সমর্থক, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গেল, কে সিপিএমের সমর্থক, এটা গুরুত্বপূর্ণ নয়। কেন্দ্রীয় বাহিনীর যদি ডিসম্যান্টল করতে হয় বাহিনীকে, মানুষকে, তাহলে পায়ে গুলি করা দরকার ছিল। বাংলার কোল খাড়ি হয়ে গেল, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে অতীতেও এরকম ঘটনা ঘটেছে, যাদবপুরে এরকম বাপি বলে একজন ত্রিপুরার এক কনস্টেবল সিআরপিএফের গুলি করে দিয়েছিলেন ভোটের দিন, মনে আছে আপনাদের? অতীতে ঘটনা ঘটেছে। শীতলকুচি করে দেবো, তারপর যে বিজেপি যে কথাগুলো বলছে, আবার কেন্দ্রীয় বাহিনী গুলি ছুড়বে, আজকে রাহুল সিনহা যে কথা বলছে, আবার এই নববর্ষকে সামনে রেখে যে কথা আজকে বলছেন, আমি বলছি আমাকে বলেনি দিদি, আমি জাস্ট সাপ্লিমেন্ট করছি। হ্যাঁ, আমি আজকে আবার শুনলাম তৃণমূলের এক নেতা, তিনি বলছেন, তৃণমূলের এক নেতা বলছেন, আমি বহিরাগত তত্ত্বে বিশ্বাস করি না। তৃণমূলের এক প্রাক্তন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন যে গান্ধীর তলায় গিয়ে দাঁড়িয়েছেন আর অমিত শাহ একে বহিরাগত বলছেন। আরে গান্ধীর সাথে অমিত শাহ মোদির তুলনা হয় নাকি? কোথায় কোথায় খোদা বক্স, কোথায় মিটার বক্স? মিটার বক্সের সাথে কোনোদিন খোদা বক্সের তুলনা হয় নাকি? কাজী আসলে আসলে আমি অনুরোধ করছি, আমি বলিনি আসলে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে। নতুন বছরে পেট্রোলের দাম কমবে কি কমবে না? নতুন বছরে ডিজেলের দাম কমবে কি কমবে না? নতুন বছরে গ্যাসের দাম কমবে কি কমবে না? নতুন বছরে মানুষ ভালোভাবে থাকবে কি থাকবে না? গুরুত্বপূর্ণ এটা। নতুন ভাবে মানুষের ভালো হবে কি হবে না, এটা বিভাজন তৈরি করা হচ্ছে। আরএসএস মমতাকে সাহায্য করছে, আরএসএস মমতাকে সাহায্য করছে, বিজেপি আর তৃণমূল বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। কস্তবদা পরিষ্কার আরএসএস মমতাকে সাহায্য করছে, তৃণমূল এবং বিজেপি বাইনারি তৈরি করার চেষ্টা করছে। বাইনারি সব আছে, গান্ধীজির ছবিও আছে, স্ট্যালিনের ছবি আছে। আরে আপনার অফিসে কার ছবি আছে? কার ছবি আছে? গান্ধীকে যে মেরেছিল তাকে পুজো করেন, আপনার উত্তর দেবো নাকি? গান্ধীকে যে মেরেছিল তার পুজো করেন, কি বলছেন আপনি? বিজেপির উত্তর দিতে হবে না? স্বাধীনতা সংগ্রামে মুচলেখা দিয়ে আসছেন, স্বাধীনতা সংগ্রামে মুচলেখা দিয়ে আসছেন, আপনি ঠিক করবেন। একটা এই যে বাঙালি আনার নিয়ে এত আবেগ, বাঙালি সংস্কৃতি নিয়ে এত আবেগ, কিন্তু বাঙালি সংস্কৃতিটাকে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এক শ্রেণীর রাজনৈতিক নেতানেত্রী, তারা কোন স্তরে নিয়ে যাচ্ছেন সেটাও তো খুব মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমরা সুদেশনাদির কাছে এখানের প্রশ্ন, যে সুদেশনাদি একই রকম এই যে বিভাজনের কথা আপনি বলেন, একদম খুবই খুবই চিন্তার বিষয় যে একটা বিভাজনের প্রয়াস, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। কিন্তু এই যে বাঙালি এবং বাহারি বহিরাগত এই যে বিতর্ক, এই যে বিবাদ চলছে, এবং বিভিন্ন ক্ষেত্রে কখনো খুব প্রকটভাবে, কখনো প্রচ্ছন্নভাবে এই বাঙালি অস্ত্রে শান দেওয়া হচ্ছে, সেটার মধ্যেও কি একই জিনিসের একটা রিফ্লেকশন নেই? দেখো, বহিরাগত যাদের বলা হচ্ছে, তারা, আমার একটা প্রশ্ন আমি করেছিলাম, তারা গত বছর আমাদের এই নববর্ষে কোনো কি টুইট করেছিলেন? করেননি। তারা হঠাৎ করে আজ এখানে এসে টুইট করে বাঙালিকে woo করার চেষ্টা করছে, এটাই হচ্ছে। কিন্তু যখন এখানে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই টুইট করেছে। তৃণমূল কংগ্রেসের যা শোভাযাত্রা বা যা কিছুই আপনারা বলুন না কেন, প্রতি বছরই নববর্ষে এটা হয়, এটা আমাদের বাঙালিয়ানা পাঠ। তো হঠাৎ করে বাইরে থেকে এসে এবং পয়লা বৈশাখকে একটা বিচ্ছিরি উচ্চারণ করে সেটাকে পুইলা বৈশাখ বলে নানাভাবে আমাদের মন কেড়ে নেবার যে প্রচেষ্টা, সেটা রাজনীতি ছাড়া আর কিচ্ছু বলবো না। আর তার মধ্যে রয়েছে বিভাজন। এই গত আগে বলেছিল না কেন এবার এত বাংলা নিয়ে হঠাৎ করে এত বাংলা কেন হঠাৎ করে এবার পয়লা বৈশাখে আবেগের বহিঃপ্রকাশ? প্রশ্ন তুলছেন সুদেশনাদি। সুদেশনা দেবী যেটা বললেন, প্রতি বছর পয়লা বৈশাখে মোদিজি টুইট করেন এবং আমাদের মাননীয় কেয়ারটেকার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকেও জন্মদিনে বাংলায় শুভেচ্ছা বার্তা যায়। সুদেশনাদি একটু চেক করে নেবেন, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, আপনারা বাঙালি বাঙালি বলছেন। কে শ্যামাপ্রসাদ মুখার্জি? সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে কোনো মিটিং মিছিল, জন্মদিন যদি আমরা ভালোভাবে মহোৎসবে পালন করি, সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় আর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি নয়?
তা আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে একদিনও কথা বলেছেন? আর কোহিনূর? নাম্বার টু দিদি মুখার্জিকে নিয়ে মৌপিয়াদি বলবো, 30 কিন্তু সেকেন্ড আপনাদের political leader, মৌপিয়াদি আপনার উনি কথায় ভারতের leader নন। বিদ্যাসাগরের কথা উঠে আসলো, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। সরকার কার, আইন ব্যবস্থা কার? আজ পর্যন্ত কেন বিদ্যাসাগরের শ্যামাপ্রসাদ মূর্তি মুখার্জি ভাঙার আপনাদের ভিডিওটা hero, রিলিজ হয়নি? আমাদের নয়। এটাও কি নন্দীগ্রামের পা ভাঙা কেস? এটাও কি নন্দীগ্রামের মতো চক্রান্ত? আপনাদের এটা উত্তর দিতে হবে। বাঙালি বলে আমরা করেছি। সৌরভ শিকদার নেতাজি সীমান্তে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। আমি নেতাজি সৌরভের কাছে আসবো। সুভাষচন্দ্র এক সেকেন্ড, একটু কোহিনূরের বক্তব্য নেবো। এক সেকেন্ড, যেহেতু কোহিনূর দূরে রয়েছে, কোহিনূরের বক্তব্য একটু প্লিজ আনইন্টারাপ্টেড অবস্থায় একটু কোহিনূরের বক্তব্য নিতে চাইছি। কোহিনূর প্লিজ। দেখুন, বাংলায় বাইরে থেকে কেউ আসতে পারে, ধরুন এখানে যারা আছেন বা কোনোদিন মৌপিয়াদি আপনি শুনেছেন? তাদের বহিরাগত বলছি না, যারা এখানে কাজ করছে। না এক মিনিট, যে কেউ বলেছে মাদার টেরিজাকে বহিরাগত? না। কোনোদিন কেউ বলেছে ভগিনী নিবেদিতাকে বহিরাগত? কেউ বলতে পারেনি, বলার সাহস ধৃষ্টতা কারোর নেই। কিন্তু কেন কেউ বলছে নরেন্দ্র মোদীকে বহিরাগত বা অমিত শাহকে বহিরাগত? ধরুন আজকে 3 দিনের জন্য যখন ঠাকুর রামকৃষ্ণদেব সুফি ধর্ম নিয়ে নামাজ পড়েছিলেন, তখন ঠাকুর রামকৃষ্ণদেবকে কেউ বলতো শেখ ঠাকুর, শেখ রামকৃষ্ণ, মোহাম্মদ রামকৃষ্ণ, এভাবে বেগম মমতা ব্যানার্জি, বেগম মমতাজ বলে? বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িত এসে বাঙালি হয়। সৌরভ, এই যে ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেই তার যে সহযোগিতা থাকে বা তার যে পার্টিসিপেশন থাকে, তাই নিয়ে পরপর যে কটাক্ষ আপনারা করে যান, কখনো সেটা পার্সোনাল লেভেলে যায়, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন কোহিনূর। সৌরভ, না মানে আমি ঠিক প্রশ্নটা বুঝলাম না। প্রশ্নটা কি বহিরাগত বা তথাকথিত বহিরাগতরা আজকে বাংলার কথা বলছেন তার জন্যে, না আজকে বহিরাগত বা একটা দল, যে দলটা তারা তকমা লাগিয়ে দিয়েছেন যে বড় বাজারের পার্টি, তারা আজকে ক্ষমতা দখল করতে চলেছেন তার জন্য? মানে গাত্রদাহর উৎসটা কোথায় সেটাই বুঝতে একটু অসুবিধে হচ্ছে। আরে এই আপনারা বাঙালি সংস্কৃতি নিয়ে কথা বলছেন, শুনুন বাঙালি সংস্কৃতি নিয়ে কথা বলছেন তো, ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল। আরে ভাই, কথাটা আমার উত্তরটা শুনুন, তারপরে আপনি বলবেন। ভারতীয় জনতা পার্টিকে বাঙালি সংস্কৃতি কারুর কাছ থেকে শিখতে হবে না। যেদিন থেকে দলটা প্রতিষ্ঠা হয়েছে, আমরা দলের একটা সাধারণ বৈঠক ও বন্দে মাতরম দিয়ে শুরু করি আর জনগণ মন দিয়ে শেষ করি। দুটোই নিশ্চয়ই বাইরে কেউ এসে লিখে দিয়ে যাননি। আর সেই রবীন্দ্রনাথকে আপনারাই কিন্তু এক জায়গায় অপ্রাসঙ্গিক বলার চেষ্টা করেন। আজকে হঠাৎ আপনাদের দরকার হয়েছে, তাই আপনারা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এসব নিয়ে চলছেন। সাপোর্ট করতেন, তারা তো বুর্জোয়া কবি বলেছিল রবীন্দ্রনাথকে। আপনাদেরই লোকেরা বলেছে। আপনি তো তখন ওই দলটাকে সাপোর্ট করতেন। এখন কে বেশি বাঙালি এই প্রতিযোগিতা চলছে? আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যু বা ফ্যাক্টর, সেটা কে বেশি বাঙালি সেটাই। এটা নির্বাচনের এটা কোনো এজেন্ডা না। আসলে বিজেপির সর্বভারতীয় নেতা সে এসে বলেছেন 70% ভোট চাই। তৃণমূল কংগ্রেসের নেত্রী আবার বলছেন যে গরু দুধ দেয় তার লাঠি চাটাও খাওয়া যায়। আবার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে এখন ওনাকে বেগম বলছেন। আবার বিজেপির রাজ্য সভাপতি যে ভাষায়, ওই প্লাস্টার ঠিক হয়েছে কি হয়নি, পা ভেঙেছে কি ভেঙেনি সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একজন মহিলাকে ওই ভাষায় কথা বলা যায় না, এটা বাংলার রিচুয়াল নয়। দুটো দলই আসলে শব্দ দূষণ করছে, রাজনীতিতে দূষণ নিয়ে এসেছে। তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে এই যে চারজনকে নিয়ে এসছেন, 4 জন আছে তো আমাকে তাহলে বলতে দিন, নাহলে উঠে চলে যাব। আপনি চুপ করুন, আমাকে বলে দিতে দিন। 4:1 এমনিতে আছে। না আপনি ঠিক করবেন না। কথাটা হচ্ছে যে আবার বলছি, শব্দ দূষণ হচ্ছে রাজনীতিতে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। মানুষের যে প্রতিদিনের সমস্যা, আজকে নববর্ষিয়াতে মানুষ প্রতিদিনের সমস্যা, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, দুধ, বিদ্যুতের দাম কমে, মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, এইটা দেখতে হবে। একজন রিক্সা চালকের যা সমস্যা, সে হিন্দু বলে সমস্যা নয়, সে মুসলমান বলে সমস্যা নয়, সে রিক্সা চালক বলে সমস্যা। একজন অটো চালকের যে সমস্যা আজকে দেশের সরকারের আর রাজ্যের সরকারের নীতির কারণে, সে হিন্দু মুসলমান বলে সমস্যা নয়, সে অটো চালক বলে সমস্যা এক। আর কোনো ধর্ম সংকটে নেই। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ সংকটে আছে। কোনো ধর্ম সংকটে নেই, হিন্দু ধর্ম সংকটে নেই, মুসলিম ধর্ম সংকটে নেই, মানুষ সংকটে আছে। মানুষ সংকটে আছে, মানুষের কথা বলছে, খুব ভালো লাগছে। ব্যবস্থা পাচ্ছেন না, সেই কারণে গাত্রদাহ লেগেছে। এত রিক্সা চালকদের ভালোবাসলে আপনার বাড়িতে কজন রিক্সা চালক নিয়ে আসবে রাখবেন? 91 টাকা পেট্রোল, আপনি নিয়ে যাচ্ছেন 30 টাকা, মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছে 15 টাকা ট্যাক্স। নির্দিষ্ট প্রশ্ন, কজন রিক্সা চালক? কোহিনূর কিছু বলতে চায়। কোহিনূর,
আসবো আচ্ছা, please, কৌস্তব কৌস্তব, দ্বারা বর্বর সৌরভ মরাকাণ্ড একটু বিরত কেটে করবো, আমি একটু বাইরে কোহিনূর। তৈরি হচ্ছে। কৌস্তব যাদের দলেই 100% যারা একটা ভোট, একটা বিশাল সংখ্যক ভোট সিপিএম এর ভোট দিয়ে বিজেপিতে দিয়েছে, আর কৌস্তব যারা এই টিভিতে এসে মরাকান্না কাটে বাইনারি হচ্ছে। তাই কোহিনূর 73 নম্বর ওয়ার্ডে কি হয়েছে কোহিনূর? কৌস্তব, মমতা ব্যানার্জির ওয়ার্ডে কি হয়েছে? কত ভোট বিজেপিতে গেছে? কলকাতার 15টা ওয়ার্ডের কথা বলছি। আচ্ছা 2011 সালে যখন কোহিনূর সিপিএম এর ভোট তৃণমূলে গেছিল তখন আমি ইন্টারাপ্ট করতে পারছি, মানুষ আপনাদের কেনা নয়। 2011 সালে আপনারা এইভাবে তৃণমূলে গেছিল। নিতেই হবে। বিরতিতে যাওয়ার আগে আসবো প্লিজ, আমি এই প্রসঙ্গেই ফিরবো। একটু আগে কৌস্তব যে কথা বলছিল যে রাজনীতিতে শব্দ দূষণ, সত্যি তো যখন এই বঙ্গ সংস্কৃতি নিয়ে দড়ি টানাটানি হচ্ছে কে বেশি বাঙালি, বাঙালিয়ানা কার আসল উত্তরাধিকার তাই নিয়ে, তার মধ্যে দাঁড়িয়ে কুকথার যে ফুলঝুরি সেখানে কিন্তু কোনো ইতি পড়ছে না। সেই সংস্কৃতিকে কোন স্তরে নামানো হচ্ছে তার প্রতিযোগিতাও চলছে এবং এই দুটোর মধ্যেই অদ্ভুত একটা ফ্যালাসি রয়েছে। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরলাম বিরতির পর। এই বাঙালি আনার সংস্কৃতির ধারক এবং বাহক কারা, এর প্রতিযোগিতার মধ্যেও কোথাও দাঁড়িয়ে রাজনীতির সংস্কৃতি, কুকথার সংস্কৃতি, রাজনীতির সংস্কৃতিকে আরও উত্তরণের এবং কুকথার সংস্কৃতিতে জবনিকা ফেলার কোনো প্রয়াস এখন অবধি দেখা যাচ্ছে না। তাই কোথাও হাত কেটে নেওয়ার হুমকি, কোথাও সরকারি প্রকল্পের কাজ বন্ধ করার হুমকি। দেখুন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 21-এর ভোটকে বাঙালিয়ানার উত্তরাধিকারের লড়াইয়ে নিয়ে গিয়েছে বিজেপি ও তৃণমূল। কে কত বড় বাঙালি প্রেমী ভোট প্রচারে তার কম্পিটিশন চলছে। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের হিংসা, দেদার হুমকি, নেতাদের মুখে কুকথার ফুলঝুরি। হিংসার সংস্কৃতিতে কোথাও গা ঢাকা পড়ে যাচ্ছে বাঙালিয়ানা। বীরভূমের নানুরে সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানের হাত কেটে নেওয়ার হুমকি। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা নুরমান শেখ। বুধবার দুপক্ষের বচসার সেই ভিডিও ভাইরাল। তুমি যেটা বলছো না 5 বছর পরে কেন এলেন? 5 বছর পর তো আসেন নাই না, আজ ভোট আছে বলে চলে যাচ্ছেন। তৃণমূল ছাড়া এখানে সিপিএম এর প্রার্থীকে যে ভোট দেবে তার হাত কেটে নেওয়া হবে, এটা হচ্ছে ওনার বক্তব্য। পরে জানলাম যে উনি হচ্ছেন ওই গ্রামের তৃণমূল পঞ্চায়েতের যে সদস্য আছেন ওনার স্বামী। সিপিএম এর জন্য অত দরদ করার দরকার নাই। 34 বছরের নানুরে 67 জন মানুষকে খুন করেছে। হাত কাটা পা কাটা যদি করে থাকে তাহলে সিপিএম অনেক করেছে, কিন্তু ভোটের সময় সবাইকে প্রচার করতে দিতে হবে। চাঁচলে সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি। তৃণমূলকে ভোট না দিলে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধে। মালদার চাঁচলে এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। হিংসা, হুঁশিয়ারি, কুকথায় পিছিয়ে নেই ডান বাম কোনো পক্ষই। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। আমি চোর, আমি ডাকাত, আমি খুনি, আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি, আর তুমি সারা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার, সব টাকা খেয়ে নিয়েছো। 2রা মে নির্বাচনের ফল প্রকাশ। ভোটের নিয়মই এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। কিন্তু ভোটের বাংলায় কুকথার ট্র্যাডিশন কি পাল্টাবে? থামবে হিংসার রাজনীতি? বাঙালিয়ানার থেকে অনেক বড় প্রশ্ন মুখে দাঁড়িয়ে ভোটের বাংলা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সুদেশ নদীর কাছে আসবে। সুদেশ নদী, এই যে বাঙালিয়ার সংস্কৃতি নিয়ে এত গর্ব করছেন, যখন হাত কেটে নেওয়ার হুমকি, যখন সরকারি প্রকল্পের কাজ বন্ধের হুমকি এবং বড় বড় নেতা নেত্রীরা তাদের মুখেও যে কুকথার ফুলঝুরি, তখন মনে হয় না যে সত্যি বাঙালির সংস্কৃতির, বাঙালিয়ানার ধারক বাহক আমরা, এই দাবিটা করার মরাল রাইট আছে কিনা? এই যে নোংরা মন্তব্য, এই ধরনের যে কথাবার্তা, সেটা কিন্তু আমি বলবো যে গত 1 বছর ধরে আমাদের যেরকম লকডাউন, করোনা ভাইরাস যেরকম এসেছে, আমাদের মধ্যে বিভাজন এবং এই ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তার একটা ভাইরাসও ঢুকে গেছে এবং সেই ভাইরাসটাই এখন ভীষণভাবে তৃণমূল কংগ্রেস আরো বেশি করে এবং সংক্রামিত হয়েছে। আমি বলছি মানে সেই ভাইরাসে তৃণমূল কংগ্রেস সংক্রামিত হয়েছে। কিছুটা সংক্রমণ তৃণমূল কংগ্রেস না, এই আবহাওয়ায় পুরো কোনো, আমি আবার এখানে আমি কোনো বিভাজন করছি না, এই আবহাওয়াটা বাঙালির মধ্যে একটা ছড়িয়ে পড়েছে এবং একটা কি হয়, একটা কথা বললে আরেকটা কথা, কিন্তু যেটা বিজেপির নেতারা যেটা বলছেন, যে ধরনের কথা বলছেন এবং যে ধরনের রক্তাক্ত
কথা বলছেন সেগুলো কিন্তু অন্যরা বলছে না। তারা হয়তো তাদের মধ্যে দেখুন প্রত্যেকটা জায়গায় মানুষের কিছু না কিছু একটা সহ্যের সীমা থাকে। সরকারি প্রকল্পের কাজ বন্ধ করে দেব না, কিছু আপত্তিকর শব্দ, সেগুলোকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? শব্দ, কিন্তু সেটা কি প্রেক্ষিতে হয়েছে সেটাও ভেবে দেখুন। যেখানে বলা হচ্ছে যে বাহিনী এনে গুলি করে 4 জন মারা গেছে, আরো 8 জনকে মেরে দেব, আমরা বেরিয়ে এসে তাকে শোকজ করার পর, তাকে বন্ধ করার পরেও সে বেরিয়ে এসে এই কথা বলছে, তাহলে বুঝতে পারছেন যে কি ধরনের একটা বহিরাগতর কাছ থেকে কি ধরনের একটা কালচার এখানে আসছে। সৌরভ, তৃণমূল কংগ্রেস ভাইরাসটা নাকি আপনারা আমদানি করেছেন, বহিরাগতকে দায়ী করছেন, আর যে 5টা প্রাণ চলে গেল এই উস্কানিমূলক মন্তব্যের জন্য, তার তো সেটা তো বহিরাগত করতে হয়নি, সেটা তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। কে বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী? 5টা প্রাণ কেড়ে নিলেন, গ্রামে সাদা সিধে সরল মানুষগুলোকে প্রভোকেশন করে তাদের কেন্দ্রীয় বাহিনীকে অ্যাটাক করতে উদ্বুদ্ধ করলেন। ভালো কাজে তো উদ্বুদ্ধ করেন না, বিজেপি বলে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো কাজে তো উদ্বুদ্ধ করেন না। প্রাণ কেড়ে নিলেন আর আপনি মুখ্যমন্ত্রীকে দেখছেন। এই কথা আপনারাই আমদানি করেছেন অভিযোগ সুদেশ কাদের। মনিদা, আমরা এতদিন জানতাম যে আমাদের দৃষ্টিশক্তি প্লাস আর মাইনাস হয়, মানে হয়তো কেউ দূরের জিনিস কম দেখে, কেউ কাছের জিনিস কম দেখে। আর সুদেষ্ণা দেবীর একটা নতুন দৃষ্টিশক্তি, 1 বছরের আগের ঘটনা দেখতে পায় না, শুধু 1 বছরের মধ্যেই আটকে আছে। আরে সুদেষ্ণা দেবী, আপনি যে 34 বছরের যে দলটাকে সাপোর্ট করতেন, সেই দলের অনিল বসু কি বলেছিল সেগুলো ভুলে গেছেন? কোনোদিন কি তার বিরোধিতা করেছেন দিদি? কোনোদিন কি বিরোধিতা করেছেন? একজন উড়ে এসে জুড়ে লাথি মারলো, তার বাড়িতে রেশন পৌঁছে দিলেন মমতা ব্যানার্জি। কোনোদিন কি তার ব্যক্তিগত দিদি একটু শোনার মানসিকতা রাখুন, মানসিকতা রাখুন। এবং এই যে আপনি যদি বাকিদের থামতে বলেন তাহলে বলতে পারি, নাহলে বলবো কি করে? এটা কি হচ্ছে? এমনিতে 4:1, তার মধ্যে আবার 24 ঘন্টা আছে। একটা প্রতিবেদন পেশ হলো, আমার খুব নামী সাংবাদিক সৌম্যদীপের গলা শুনলাম, সেইটাতে শুনলাম যে প্রতিবেদন পেশ হলো 24 ঘন্টায়, যে ডান বাম সবাই নাকি ডান বাম, মবিয়া শুনতে হবে, ডান বাম, আমি প্রতিবেদনটা রিওয়াইন্ড করতে হবে, প্রতিবেদনটা রিওয়াইন্ড করতে হবে, রিওয়াইন্ড করতে হবে। সেখানে শোনা হলো ডান বাম সবাই কুকথা বলছে, তাহলে তাতে ডান বামপন্থী কারুর কুকথা শুনতে পেলাম না। এই যে সেগমেন্টটার আগে যেটা চললো, সেখানে 24 ঘন্টার এক সাংবাদিক তিনি বললেন ডান বাম, ডান বাম। সুশান্ত ঘোষ কি বলেছেন? কোথায় দেখাতে হবে? দেখাতে হবে সুশান্ত ঘোষ কি বলেছেন? সবটা একসাথে করে দিলে হবে না, সবটা একসাথে করে দিলে এরকম হবে। সুশান্ত ঘোষ বলেছেন কেউ যদি আক্রমণ করে, কেউ আক্রমণ করেন, কেউ যদি তৃণমূলের আর বিজেপিকে এক করে দিচ্ছেন, আমাদের সাথে ঠিক করছেন না, সেই কারণে না একেবারেই দিচ্ছে না। আপনি ঠিক করে দিচ্ছেন নাকি? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? না কে বলেছে আপনাকে? কে বলেছে? আপনি যা দেখালেন, যা বললেন সেটা দেখালেন না, বললেন সেটা দেখালেন না। বললাম না ওই দলে চলে তো 4:1 এখানে বসা হয়েছে, কথা বলার সুযোগ নেই। এক, দ্বিতীয় হচ্ছে যে সৌম্যদীপ যা বললো এখানে, কোথায় আমাদের কোন নেতা কি বলেছে? কোন নেতা কি বলেছে? দেখাতে হবে তো, দেখাতে হবে তো, দেখাতে হবে তো, কোন নেতা আমাদের খারাপ কথা বলেছে? কোন নেতা মুখ্যমন্ত্রী খারাপ কথা বলেছে? কোন নেতা মুখ্যমন্ত্রী খারাপ কথা বলেছে? কোন নেতা কার নাম করা হচ্ছে? আমাদের নেতারা কেউ খারাপ কথা বললে তার পক্ষের নেতারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সুশান্ত ঘোষ কি বলেছে? মুখ্যমন্ত্রী খারাপ কথাটা কোথায় বলেছে? কৌস্তব, আপনি সময় অপচয় করছেন। কৌস্তব, আপনি বলছেন কর্মীদের মেরে যাবে, অপচয় করছেন। আপনার কাছে এখন আর আসছি না, পরবর্তীকালে আসবো। আপনি সময় অপচয় করছেন, আপনি জানেন না সময়টাকে কিভাবে সদ্ব্যবহার করতে হয়, কারণ আপনি লজিক হারিয়েছেন, কৌস্তব, কারণ আপনি লজিক হারিয়েছেন কৌস্তব, এবং আপনার লজিক হারালে এসকেপ রুট হিসেবে এখন বেছে নেন মিডিয়া ব্যাশিং। সেটা সেই সুযোগটা দিতে পেরে আমরা খুব খুশি হই। বিশ্বাস করুন, এই যে যখন আপনার মতো কয়েকজন, আপনাদের দলের সবাই না, আপনাদের দলে যাদের লজিক আছে তারা এই প্ল্যাটফর্মটাকে অত্যন্ত ভালোভাবে
ব্যবহার করেন, কিন্তু আপনার মতো কয়েকজন যারা যখন এসকেপ রুট চান তখন মিডিয়া ব্যাশিং করেন, এবং আমি খুব খুশি হই যে আপনাকে এই সাহায্যটুকু করতে পেরে। কোনো এসকেপ কোস্তা, আই এম ভেরি হ্যাপি এই যে আপনি লজিক হারিয়ে ফেলেছেন এবং মিডিয়া ব্যাশিং করে বাঁচার চেষ্টা করছেন। আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। আমি দেখান আপনার এই সহযোগিতাটা করতে পেরে আমার সত্যি ভালো লাগছে, বিশ্বাস করুন। প্রতিবেদনে সিপিআইএম এর কথা বললেন, বামপন্থীদের কথা বললেন, কিন্তু আমরা আলোচনায় ফিরবো। কৌস্তব সারা দিন দেখিয়েছি, সুশান্ত ঘোষ যেদিন বলেছিলেন সারা দিন দেখিয়েছি, আজকে দেখানোর প্রয়োজন বোধ করিনি। ইটস ক্লিয়ার টু ইউ? ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো। বিরতির পর আমরা যে প্রসঙ্গে আলোচনা করব যে 4 দফা ভোট এখনো বাকি, যার মধ্যে 17 তারিখই 5ম দফা। আর কোভিড এরকম ভয়াবহ আকার নিচ্ছে। আগামীকাল সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। শেষ অবধি একটা দাবি বিভিন্ন মহল থেকে উঠছে যে 3 দফাকে কি ক্লাব করে 1 দফা করা যায়। নির্বাচন কমিশন সূত্রে সেই সম্ভাবনা সেটা খারিজ করা হচ্ছে। বলা হচ্ছে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী সেক্ষেত্রে লাগবে তার পর্যাপ্ত সংস্থান নেই। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি। কৌস্তব, চিন্তা করো না, তোমাকে আরও এসকেপ রুট দেবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রস ফায়ার। যে বিষয়টা একটু আলোকপাত করতে চাইবো যে এখনো 4 দফা ভোট বাকি। কোভিডের সংক্রমণ দেশে তো বটেই, রাজ্যে প্রত্যেকদিন ভয়াবহ আকার নিচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে একটা বক্তব্য উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে যে বাকি দফাগুলোকে একদিনে করা যায় কিনা, বিশেষ করে 6ষ্ঠ, 7ম এবং 8ম দফাকে। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার সম্ভাবনা নেই, কারণ তার জন্য যে কেন্দ্রীয় বাহিনী লাগবে সেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকছে না। এবং বিবেক দুবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে রাজ্য বাহিনী দিয়ে ভোট করালে বুথ ক্যাপচার্ড হয়ে যাবে। তো আমার এখানেই প্রশ্ন কোহিনুরের কাছে। কোহিনুর, রাজ্য বাহিনী দিয়ে ভোট করালে বুথ ক্যাপচার্ড হয়ে যাবে এবং যেই আশঙ্কায় বাকি দফাগুলোকে ক্লাব করার বিষয়ে ভাবনা চিন্তা করছে না ফিরহাদ হাকিম, তিনি 8 দফা ভোটকে কোভিড সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করছেন, কেন? আচ্ছা, আমাকে তো আগের বার বলতে দেয়া হলো না, আমি এই জায়গাটা একটা ছোট্ট কথা বলি। এই কিছুদিন আগেই সুশান্ত বাবুর কথাটা তো বললেনই, ভোটের সময় উনি বেরিয়ে কি বলেছিলেন, কিছুদিন আগেই একদম হাইয়েস্ট বডি, হাইয়েস্ট পার্সন ইন পলিটিক্স বামপন্থীদের, তিনি আলপিন টালপিন জাতীয় কথা কমেন্ট করেছেন। তার আগেও তিনি কমেন্ট করেছিলেন নন্দীগ্রামে মহিলারা কি দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা মেধা পাটকাররা গেলে। এটা এই কুকথা যে হঠাৎ করে আজকেই হচ্ছে এমন নয়, তবে হ্যাঁ এটাই নির্বাচনের মূল এজেন্ডা বিজেপি তৈরি করে এনেছে এবং এটা বিজেপি এটাতে কিছু হলে এটা হিরোইজম দেখা যাচ্ছে। এটাতে আমি বলবো এটাতে আজকে মিডিয়া ও নৌপিয়াদিরা রাগ করবে, কিন্তু মিডিয়া এটাকে আরো বেশি করে হাইলাইট করে সব দলে যে এই কথাটা বলেছে এবং এটাতে আরো মানে মেন এজেন্ডাটা লুজ হয়ে যায়, যে এই কথাটাই ইম্পর্টেন্ট হয়ে যায়। এটা বামপন্থীরা বলেছে বলে তোমরাও বলবে? অ্যাবসলিউটলি, বামপন্থীরা তো বলেছে, বামপন্থীরা না তাহলে অ্যাবসলিউটলি দেখাবো, মিডিয়া অবশ্যই দেখাবে, কারণ এই কুকথার সংস্কৃতি আমরা দি এন্ড চাই। আমি বলি আমরা দি এন্ড চাই এই কুকথার সংস্কৃতির। যতবার যে নেতাই বলবে আমরা দেখাবো, আমরা মনে করি তারা এক্সপোজ করা উচিত। আমি একটু কৌস্তবের জন্য রয়েছে স্পেশালি কৌস্তব সুশান্ত ঘোষের বক্তব্য শোনাচ্ছে প্লিজ। বিনয় কুমার, বিমান বসু, অনিল বসুরা কি বলেছেন, এখন লাইব্রেরি থেকে অত ফুটেজ বার করে সময়ের অপচয় করার মতো সময় বিশ্বাস করো আমাদের হাতে এই মুহূর্তে নেই। সুশান্ত ঘোষটা শুনিয়ে দিচ্ছি, শোনো। যারা তৃণমূল করে তারা জানে, তাদের বাপ ঠাকুর তাদের জানে, যারা বিজেপি করে তাদেরও বাপ ঠাকুর দাদা সুশান্ত ঘোষকে জানে। সুশান্ত ঘোষ যা বলে তাই করে। একদিন যা করেছেন আমি তো ছিলাম না, মানুষের পাশে দাঁড়াতে পারি। এরপরে যদি কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা হয় সোজা গায়ে যাব, যার ক্ষমতা হবে হাত দেওয়ার ঘর থেকে তুলে দিয়ে এসে হাত পা ভেঙে আমি চিকিৎসা করাবো। যার ক্ষমতা হবে হাত দেওয়ার ঘর থেকে তুলে দিয়ে এসে হাত পা ভেঙে আমি চিকিৎসা করাবো। কৌস্তবের ইচ্ছা পূরণ করলাম, কিন্তু এই মুহূর্তে এ নিয়ে আলোচনার স্পৃহা বা সময় কোনোটাই নেই। আমি নির্বাচন কমিশনের সূত্রে যেটা জানা যাচ্ছে সেই প্রসঙ্গে ফিরিয়ে আবারও আমি মনিদার কাছে যাই। মনিদা, 8 দফা নির্বাচন এই কোভিড সংক্রমণের কালে দাঁড়িয়ে সেটা কি অন্তত শেষ 3টে দফাকে কি এক করা যায় না? দেখুন, এই দিয়ে আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব, কিন্তু বিষয় যেটা আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যে আপনার বিভিন্ন ধরনের পুলিশ, যারা আজকে কোহিনুরের দল তো প্ল্যান করে রেখেছিল সিভিক ভলেন্টিয়ার দিয়ে আশা কর্মীদের দিয়ে ভোট করিয়ে দেবে, নির্বাচন কমিশন জল ঢেলে দিয়েছে। এর জন্য যত না বেশি বিজেপিকে তারা
গালমন্দ করছে তার থেকে নির্বাচন কমিশনকে করছে। না না কোহিনূর তোমরা পঞ্চায়েত বোর্ডে কিন্তু নির্বাচন কমিশনকে আঙুল তোলনি, তোমরা পঞ্চায়েত বোর্ডে নির্বাচন কমিশন তোমাদের ছিল। ওরা তো পুরো না পঞ্চায়েত বোর্ডে কোহিনূর নির্বাচন কমিশন তোমাদের ছিল, এখন নির্বাচন কমিশনকে যতদোষ নন্দঘোষ নির্বাচন কমিশন হচ্ছে। আমার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। সুশান্ত ঘোষের আগের 15 সেকেন্ড দেখাবে কিসের ভিত্তিতে, কেন সুশান্ত ঘোষের কথা বলেছে দেখাতে হবে তো। সেই বিষয়ে কেউ কথা বলছেন না, চারজনকে নিয়ে এসে পাঁচজন তার সাথে কথা বলতে দিচ্ছেন না। না মৌপিয়াদি কথা বলতে দিতে হবে। আমি অনুরোধ করছি সুশান্ত ঘোষের আগের 20 সেকেন্ড আর আগের 20 সেকেন্ড আর 20 সেকেন্ড ড্রামা করো না। কে ড্রামা করছে? ড্রামা করো না, তুমি তো বলতে দিচ্ছ না, তুমি তো বলতে দিচ্ছ না, তুমি ড্রামা করছো, তুমি ড্রামা করছো, তুমি ড্রামা করছো। সুশান্ত ঘোষের আগে 23 সেকেন্ড আমি শুনেছি যখন লাইব্রেরিতে সুশান্ত ঘোষের না কি হয় তো দেখতে পাচ্ছি, বলতে দেওয়া হলো না, বলতে দেওয়া হলো না। সুশান্ত ঘোষের কথাটা কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে সেটা বল। আরে ড্রামা তো অ্যাঙ্কার করছে, ড্রামা অ্যাঙ্কার করছে। আমি করছি না, আমি করছি না, আমি করছি না, আমি করছি না। আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। সুশান্ত ঘোষের বক্তব্য আগে 23 সেকেন্ড কেটে দেওয়া হলো। সুশান্ত ঘোষের আগে 23 সেকেন্ডে কি ছিল, কি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের বাহিনী পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না। না না পার্টির জন্য এফর্ট দিচ্ছি, 24 ঘন্টায় বসতে এসেছি কোন ব্যক্তির জন্য এফর্ট দিতে না। না না পরিষ্কার আমি পার্টির না না এটা ঠিক করা হচ্ছে না। সুশান্ত ঘোষের বক্তব্য শুনিয়ে একবার করে দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল বোমা মারার কথা বলছে, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিচ্ছে, সব এক করে দেওয়া যাবে না। মৌপিয়াদি তুমি জানো, মৌপিয়াদি তুমি জানো যে সবটা এক করার চেষ্টা করছে 24 ঘন্টা কমিশন নিয়ে উত্তর দেবে, কৌস্তব উত্তর দেবে। হ্যাঁ বলো বলো, আমি শুনতে পাইনি, বলো আমি শুনতে পাইনি। অসাধারণ একটা ড্রামার অবতারণা হচ্ছে। সময় থাকলে আমি এটা কন্টিনিউ করতাম, কিন্তু আনফরচুনেটলি আমার সময় নেই এবং আমরা অত্যন্ত সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করছি কৌস্তব এই মুহূর্তে, যে 3টে দফা 6ষ্ঠ থেকে 8ম সেটাকে ক্লাব করা উচিত কিনা। না না সেটা তো কালকে আমাদের সর্বদলীয় বৈঠক আছে, আর সবচেয়ে নজিরবিহীন সিদ্ধান্ত তো আমরাই নিয়েছি। বড় সমাবেশ, বড় রোড শো বন্ধ করে দেওয়া হয়েছে। সেলিমদা বলেছে খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচনের থেকেও গুরুত্বপূর্ণ মানুষের জীবন, যে হবে বড় সমাবেশ, বড় মিছিল, সেটা সেক্ষেত্রে পালন করা হয়েছে। আর যে সিদ্ধান্ত কালকে নিয়েছে সৌরভ, সেটা আপনারা নিতে পারছেন না। যেটা সিপিএম যে সিদ্ধান্ত নিয়েছে যে ছোট ছোট জনসভা হবে, ভার্চুয়ালি র্যালি করা হবে। মৌপিয়া দেখো সিপিএম কটা জনসভা করেছে, সিপিএম এর জনসভা কেন কোনো সভাতেই লোক হয় না। তো সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে নিড অফ দা আজকে যদি নির্বাচন কমিশন এরকম কোন সিদ্ধান্ত নেয় আমরা তো বাধা পেতে নেব। সব দল যদি বন্ধ করে আমরা বন্ধ করব, আমাদের তো আমরা তো বলছি না। মোদিজি আসলে, অমিতজি আসলে, নাড্ডাজি আসলে, দিলীপ দা আসলে আমরা কম লোকের অ্যারেঞ্জমেন্ট করি, সাধারণ মানুষ ভিড় করে। আমরা কি করব? সাধারণ মানুষকে বলবো তোমরা এসো না আমাদের র্যালিতে, তোমরা নাড্ডাজিকে দেখতে এসো না, তোমরা মোদিজিকে দেখতে এসো না। ব্রিগেডে দেখেছি কি লোক হয়েছে, সংযুক্ত মোর্চার ব্রিগেড আর বিজেপির ব্রিগেড দেখেছি কি লোক হয়েছে। প্রধানমন্ত্রী ব্রিগেড আব্বাস সিদ্দিকীর ব্রিগেড আমরা দেখেছি। মনিদা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত এক বছর 1 মাস আগে থেকে 2 গজ কি দূরির কথা বলছেন, এখন দাঁড়িয়ে বিজেপি কি এখানে দাঁড়িয়ে একটা নিদর্শন তৈরি করতে পারতো না? দেখুন সিপিএম এর নিয়ে যে প্রশ্নই তোলো না কেন, এটা তো ঠিক যে প্রথমেই কলটা সিপিএম নিয়েছে, প্রথমেই কলটা তো সিপিএমই নিয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে সিপিএম নিয়েছে, সিপিএম এর কোনো রোড শো বা বড় মিছিল সেরকম হচ্ছে না, সিদ্ধান্ত নিয়েছে ভোটের জন্য। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় আমাদের 2 নম্বর বিষয় মৌপিয়াদি আপনি ডেপুটি এডিটর, কিন্তু না 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 এটা ঠিক কথা মৌপিয়াদি, এখনো শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা হবে, শক্তি প্রদর্শন নয় এটা একদম। মৌপিয়াদি আপনারা যেটা বলছেন একদম ঠিক, কিন্তু আমাদের সভায় র্যালিতে যদি সাধারণ মানুষ আসে, আপনারাই তো বলেন টিভির পর্দায় বিজেপির সংগঠন কোথায়, বিজেপি কি করে ক্ষমতায় আসবে। সুতরাং করোনায় লোক মরে মরুক, করোনায় লোক মরে মরুক, বিজেপি বড় মিটিং করবে,
সোনার বাংলা করবে, বিজেপি মিটিং করবে। ক্রসফায়ার একদিকে আমরা চাইবো যে বাঙালিয়ানা এই সংস্কৃতির অস্ত্রে শান দিয়ে কোনোভাবেই যেন কোনো পক্ষ বিভাজনের রাজনীতি না করে। নাম্বার 2, বাঙালিয়ানা নিয়ে গর্ববোধ করতে গেলে বাঙালি সংস্কৃতিতে যার কোনো জায়গা নেই, কুকথার সংস্কৃতি, সেটাকে বর্জন করতে হবে। এটা সমস্ত রাজনৈতিক দল, আই রিপিট, সমস্ত ডান বাম সব পক্ষের এই বিষয়ে উদ্যোগী হতে হবে, না হলে বাঙালি সংস্কৃতির ধারক বাহক এই দাবি করার মরাল রাইট থাকছে না কোনো রাজনৈতিক দলের। এবং তৃতীয়ত, এই কোভিড পরিস্থিতিতে নির্বাচন ডেফিনেটলি গণতন্ত্রের উৎসব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা, এমনকি নেতা নেত্রী, আজকে অত্যন্ত আনফর্চুনেট একজন প্রার্থী, তাঁর মৃত্যু হয়েছে, আমরা কেউ সুরক্ষিত নই। এই কথা মাথায় রেখে নির্বাচনের যে বাকি ফেজগুলো, নির্বাচন কমিশন, সাধারণ ভোটার, সমস্ত রাজনৈতিক দল এই বিষয়টাতে গুরুত্ব দিক। আমরা শুধু এটুকুই চাইবো। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।